আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের বিশেষ অনুষ্ঠান বর্ষবিদায় 2024কে ফিরে দেখা অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, সময় থেমে থাকে না, দিন শেষে মাস, তারপর বছরও যায়। কালের নিয়মে 2024 সালের হাতেও আর মাত্র কিছু ঘন্টা, তারপর রাত 12টা বাজলেই শুরু হয়ে যাবে নতুন বছর 2025। কিন্তু মানুষের স্মৃতিপটে বিদায়ী বছর নানাভাবে দাগ কেটে যায়। এরকমই নানা ঘটনা প্রবাহ ছড়িয়ে রয়েছে এই বছরেও। তাই বছরভর ঘটে যাওয়া নানা ঘটনা দেখলে বোঝা যায় এ বছরটিও নানা দিক দিয়ে ঘটনাবহুল। ঘটনার এই চক্রবুহে ব্যতিক্রম নয় ত্রিপুরাও। 2024 সালেই দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। লোকসভা নির্বাচন 60টি ধাপে অনুষ্ঠিত হয়েছে, যেখানে 44.64 কোটি ভোটার ভোট দেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এক ঐতিহাসিকভাবে তৃতীয়বারের জন্য জয়লাভ করে এবং শ্রী নরেন্দ্র মোদী হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি পরপর 3টি ধারাবাহিক মেয়াদে ক্ষমতায় এসেছেন। এই বছরই কাশ্মীরে আর্টিকেল 370 বাতিলের পর প্রথমবারের মতো সেখানেও নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ছিল ঐতিহাসিক। 2024 সালের সূচনায় রাম মন্দিরের উদ্বোধন এক বিশেষ ঘটনা। স্বাধীনোত্তর ভারতের ইতিহাসে এক দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়ার পর এবছরের জানুয়ারিতে অযোধ্যায় স্থাপিত হল রামলালার মূর্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সম্পন্ন হল রাম মন্দিরের উদ্বোধন। শ্রোতাবন্ধু, 2024-এর সাল তামামিতে ফিরে দেখলে দেখা যায় 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী বাল পুরস্কার পেয়েছেন ঋষ্যমুখের আমজাদনগর হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী জ্যোৎস্না আক্তার। 26শে জানুয়ারি দেশজুড়ে উদ্দীপনার সঙ্গে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরের পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই 3টি বিভাগে পদ্ম পুরস্কার প্রদান করা হয়। যুগ্মভাবে 2টি সহ মোট 132টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দেওয়া হয়। পুরস্কারের তালিকায় 5টি পদ্মবিভূষণ, 17টি পদ্মভূষণ এবং 110টি পদ্মশ্রী পুরস্কার ছিল। ত্রিপুরার স্মৃতিরেখা চাকমা বুনন শিল্পের জন্য এবং চিত্তরঞ্জন দেববর্মা আধ্যাত্মিকতার জন্য পদ্মশ্রী পুরস্কার পান। শ্রোতাবন্ধু, 15ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সূচনা করেন চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার। 2রা মার্চ পেশ হয় 27,804 কোটি টাকার ঘাটতি বাজেট। তারপর 10ই মার্চ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভার্চুয়ালি যাত্রা শুরু হয় সাবরুম স্থলবন্দরের। এরপর এপ্রিল মাসে হয় দেশের সাধারণ নির্বাচন। ত্রিপুরায় 2 দফায় হয় ভোট গ্রহণ, 19শে এপ্রিল এবং 26শে এপ্রিল। 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে ভোট পড়ে 81.52%। অন্যদিকে 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে ভোট পড়ে 80.32%। মে মাসে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ত্রিপুরা। বহু ক্ষয়ক্ষতি হয়, শিবিরে আশ্রয় নেয় বহু মানুষ। 9ই মে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু পদ্মশ্রী পুরস্কার তুলে দেন ত্রিপুরার স্মৃতিরেখা চাকমা এবং চিত্তরঞ্জন দেববর্মাকে। 2024 সালের প্রথমার্ধের চেয়ে দ্বিতীয় অংশ ছিল আরও বেশি ঘটনাবহুল। 2রা জুলাই ত্রিপুরায়ও চালু হয় নয়া 3টি আইন: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। 13ই জুলাই আমেরিকার পেনসিলভেনিয়ায় এক সমাবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করে এক বন্দুকধারী। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাক্তন রাষ্ট্রপতির এমন নিরাপত্তার অবস্থা নিয়ে তুমুল শোরগোল পড়ে যায় বিশ্বজুড়ে। জুলাই মাসেই বাংলাদেশে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন, যার পরবর্তীতে হিংসাত্মক আন্দোলনের মুখে 5ই আগস্ট দেশ ছাড়লেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার মাস আগস্টে দেশ জুড়ে উদযাপিত হয় নানা অনুষ্ঠান। বিভিন্ন ক্লাব ও সংস্থা সামিল হয় তাতে। 1 আগস্ট তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় 14ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা এমন এক ঐতিহ্যের অংশ যা স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন এবং ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষাকে একত্রিত করে আগামী দিনগুলিতে ভারতবর্ষকে তার পূর্ণ গৌরব ফিরিয়ে দেবে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকারে পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, বিকশিত ভারত শুধু কথার কথা নয়, এই বিকশিত ভারতের জন্য জনগণের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছিল। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলায় আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে বলেন, রাজ্য সরকার শক্তিশালী সমৃদ্ধ ত্রিপুরা গড়ার জন্য কাজ করছে। 16ই আগস্ট নয়াদিল্লিতে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়।
হয়। নন ফিচার ফিল্ম বিভাগে আয়না সেরা ছবির পুরস্কার জয় করে। ফিচার ফিল্ম বিভাগে সেরা হিন্দি ছবির পুরস্কার জেতে গুলমোহর। ঋষভ শেঠি তার কন্নড় ছবি কান্তারার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান। হরিয়ানভি ফিল্ম ফৌজা নন ফিচার ফিল্ম বিভাগে সেরা গানের পুরস্কার পায়। সেরা গায়কের পুরস্কার পান অরিজিৎ সিং। 16 আগস্টেই রাজ্যের নতুন লোকায়ুক্ত হিসেবে শপথ নেন ডক্টর বিভাস কান্তি কিলিকদার। রাজভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। 18 আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, নাগরিকত্ব সংশোধনী আইন কোনো ধর্মের নাগরিকত্বের অধিকার কেড়ে নেয় না, বরং এই আইন নাগরিকত্বের পাশাপাশি ভারতীয় শরণার্থীদের সম্মান ও ন্যায় বিচার দেয়। সেদিন আহমেদাবাদে এক অনুষ্ঠানে 188 জন প্রবাসীকে নাগরিকত্বের শংসাপত্র প্রদান করেন তিনি। 19 আগস্ট আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 116তম জন্মবার্ষিকী ত্রিপুরার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরা রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অপরিসীম ভূমিকা ছিল। 22 আগস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট বিজ্ঞানীদের রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2024 প্রদান করেন। 24 আগস্ট বন্যা নিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সেখানে মুখ্যমন্ত্রী জানান, বন্যায় ক্ষতি 15,000 কোটি টাকা। সর্বদলীয় বৈঠকে বিভিন্ন দলের প্রতিনিধিরা পরিস্থিতি মোকাবিলায় কি উদ্যোগ গ্রহণ করা উচিত সেই বিষয়ে সুচিন্তিত মতামত দিয়েছেন। 25 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অভিন্ন পেনশন প্রকল্প অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিমের অনুমোদন দেয়। 28 আগস্ট রাজ্যের বিশিষ্ট কথা সাহিত্যিক ও রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ সুবিমল রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। এই দিনই রাজ্যের বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে রাজ্য সরকারের অনুরোধে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব পর্যায়ের এক প্রতিনিধি দল রাজ্যে আসেন। ত্রিপুরা প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষ সমগ্র রাজ্যকে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে ঘোষণা করে। 1 সেপ্টেম্বর কৃষকদের জন্য বিশেষ প্রকল্প কৃষক বন্ধন স্কিমের মাধ্যমে ত্রিপুরা সরকার কৃষকদের জন্য ঋণ সুবিধা প্রদান এবং সঠিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দিয়ে রাজ্যের কৃষি উৎপাদন বাড়ানোর কাজ শুরু করে। 4 সেপ্টেম্বর নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং NLFT এবং ATTF এর মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। শ্রোতা বন্ধু, 9 সেপ্টেম্বর রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস দেববর্মন আগরতলার কৃষ্ণনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। তিনি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং UPSCর সদস্য ছিলেন। 20 সেপ্টেম্বর PM বিশ্বকর্মা প্রকল্পের বর্ষপূর্তি অনুষ্ঠান সারা দেশের বিভিন্ন স্থানের সঙ্গে আগরতলাতেও উদযাপন করা হয়। এদিনই এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানান, রাজ্যে 12টি শহরে পরিকাঠামো উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় মোট 530 কোটি টাকা ব্যয় করা হবে। 22 সেপ্টেম্বর সিপাহীজলা জেলার সোনামুড়ার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দর সংলগ্ন গোমতী নদীর তীরে গড়ে ওঠা স্থায়ী জেটিতে গঙ্গা পূজায় অংশ নিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি বলেছেন, যে কোনো সভ্যতা সংস্কৃতি গড়ে ওঠে নদীকে কেন্দ্র করে। নদী রক্ষায় ও নদী দূষণ রোধে এগিয়ে আসতে হবে সকলকে। 24 সেপ্টেম্বর NLFT এবং ATTF জঙ্গি সংগঠনের আত্মগোপনকারী 584 জন সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসে। জম্পুইজলাস্থিত ত্রিপুরা স্টেট রাইফেলসের 7ম ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুটি সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অস্ত্রসহ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে আত্মসমর্পণ করে। 27 সেপ্টেম্বর মেগা বৃক্ষরোপণ অভিযান এক পের মা কে নাম এর অধীনে এই পর্যন্ত সারা দেশে 80 কোটিরও বেশি চারা রোপণ করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক 80 কোটি চারা রোপণের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য সফলভাবে পূরণ করে। 2 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের হাজারিবাগে 83,300 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী 40টি একলব্য স্কুলের উদ্বোধন এবং 25টি একলব্য স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 8 অক্টোবর কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদানের ঘোষণা হয়। পরে নভেম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়। 8 অক্টোবর অবসর নেন অলিম্পিয়ান দীপা কর্মকার। অক্টোবর মাসেই ভারত চীনের দীর্ঘদিনের সীমান্ত বিরোধে 2024 সালে একটি
চুক্তি সই হয়, যার ফলে দুদেশের মধ্যে সীমান্তে উত্তেজনা কমানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়। অক্টোবরে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল লোকসভায় পেশ করা হয়। 6 নভেম্বর সরকার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্প অনুমোদন করে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীরা জামানত মুক্ত এবং গ্যারান্টার মুক্ত ঋণ পাওয়ার যোগ্য হবে। 9 নভেম্বর বিশেষ লোক আদালতে একদিনে 14,223টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। নভেম্বরেই জানা যায় কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর মধ্যে এশিয়ার শীর্ষ 100টির মধ্যে 60টি ভারতীয় প্রতিষ্ঠান স্থান পেয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি এর মধ্যে সবচেয়ে এগিয়ে 44তম স্থানে। নভেম্বরে রেলওয়ের পক্ষ থেকে উৎসব মরশুমে যাত্রী ভিড় সামলাতে 30 নভেম্বর পর্যন্ত 7,666টি স্পেশাল ট্রেন চলাচলের সূচি নির্ধারণ করা হয়, যা পূর্ব বছরের 4,429টি স্পেশাল ট্রেনের তুলনায় 73% বেশি। 11 নভেম্বর উন্নতি প্রকল্পের রাজ্যভিত্তিক কর্মশালায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, উন্নতি 2024 প্রকল্পটি ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 13 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলা রেল স্টেশন সহ সারা দেশের বিভিন্ন রেল স্টেশনে 18টি প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন। 15 নভেম্বর আগরতলায় পর্যালোচনা বৈঠকের পরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় যোগাযোগ ও ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের লক্ষ্য উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যকে সার্বিকভাবে আত্মনির্ভর ও শক্তিশালী করে গড়ে তোলা। শ্রোতাবন্ধু, 15 নভেম্বর কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, কেন্দ্রীয় সরকার সমগ্র দেশেই জনজাতিদের কল্যাণে বিভিন্ন প্রকল্প ঘোষণা করে কাজ করছে। 20 নভেম্বর থেকে গোয়ায় 55তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024 শুরু হয়। উৎসব চলে 28 নভেম্বর পর্যন্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রক, জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম, এনএফডিসি এবং এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়ার সহায়তায় এই উৎসবের আয়োজন করা হয়। 20 নভেম্বর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে রাজ্যের 19টি আইটিআই এর উন্নয়নের লক্ষ্যে গত 20 নভেম্বর শিল্প ও বাণিজ্য দপ্তর এবং টাটা টেকনোলজিস্ট লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। 27 নভেম্বর আগরতলার সুকান্ত একাডেমিতে দৃশ্য শ্রবণ, চলচ্ছবি ও বিনোদন ক্ষেত্রের বিভিন্ন বিভাগের নতুন দিগন্ত ও সুযোগ সম্ভাবনা নিয়ে ওয়েবস এর মিট অ্যান্ড গ্রিড শীর্ষক এক সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন করা হয়। 27 নভেম্বর ত্রিপুরা বিদ্যুৎ উন্নয়ন নিগম জানায়, প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনায় 2027 সালের মধ্যে সরকারি সমস্ত দপ্তর সৌর বিদ্যুতের অন্তর্ভুক্তি করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে রাজ্য সরকার। 29 নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে 2000-এরও বেশি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিনই গুয়াহাটিতে অনুষ্ঠিত প্যারা অলিম্পিক্স গেমসে ত্রিপুরা দল 9টি স্বর্ণসহ মোট 23টি পদক দখল করেছে। 29 নভেম্বরই মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন প্রকল্পের উদ্বোধন করেন। 4 ডিসেম্বর কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক গোমতী জেলার উদয়পুরের বন্দোয়ারে 51 শক্তিপীঠ পার্ক গড়ে তোলার জন্য অনুমোদন দিয়েছে। এর জন্য ব্যয় হবে 97,70,00,000 টাকা। 4 ডিসেম্বর লোকসভায় প্রশ্নোত্তর পর্বে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলে লাখপতি দিদির সংখ্যায় ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। 7 ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা জানান, টিবি মুক্ত ভারতের লক্ষ্য অর্জনে যে কোনো বাধাই অতিক্রম করা হবে। 9 ডিসেম্বর ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যভিত্তিক টিবি মুক্ত ভারত অভিযানের 100 দিনের প্রচার কর্মসূচির সূচনা করেন। সেরা ব্লক পঞ্চায়েত বিভাগে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারের জন্য সারা দেশের দ্বিতীয় সেরা ব্লক হিসেবে নির্বাচিত হয়েছে অমরপুর আরটি ব্লক। পুরস্কার মূল্য 1,75,00,000 টাকা। অন্যদিকে রূপাইছড়ি ব্লকের অধীনে মনুবঙ্কুল ভিলেজ কমিটি দেশের সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পেয়েছে। 17 ডিসেম্বর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরা এনসিসি 13 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আগরতলার ভগৎ সিং যুব আবাসে মাঠে আয়োজিত এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের উদ্বোধন করেন। 21 ডিসেম্বর উত্তর পূর্বাঞ্চলীয় পর্ষদের এনইসির 72তম পূর্ণাঙ্গ অধিবেশন আগরতলায় অনুষ্ঠিত হয়। 8 রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালগণ সহ কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রকের আধিকারিকরা এতে অংশ নেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায় মন্ত্রী অমিত শাহ অধিবেশনে ভাষণ দেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, ত্রিপুরার রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী গোবিন্দ মোহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার ভাষণে বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 10 বছর উত্তর পূর্বাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সৃষ্টি করেছে। শ্রোতাবন্ধু, 22 ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত 2027 সালের মধ্যে বিশ্বের তৃতীয়
তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে সেই লক্ষ্য পূরণে সমবায়গুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 23 ডিসেম্বর উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা, ভোক্তা সুরক্ষা, ওজন ও পরিমাপ দপ্তরের মন্ত্রী আশিস প্যাটেল প্রয়াগরাজে আগামী 13 জানুয়ারি থেকে অনুষ্ঠেয় মহাকুম্ভ মেলার বিষয়ে আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করেন। উত্তরপ্রদেশের দক্ষতা উন্নয়ন মন্ত্রী কপিল দেব আগরওয়াল বলেন, এই মহাকুম্ভ সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে ঐতিহ্য বহন করছে। आदरणीय राज्यपाल महोदय को, आदरणीय मुख्यमंत्री जी को और आप सबके माध्यम से पूरे त्रिपुरा वासियों को निमंत्रण करने के लिए यहाँ पर आए हैं। सभी लोगों की व्यवस्था रहेगी। 352 स्पेशल ट्रेन पूरे हिंदुस्तान भर के अंदर लगाई गई हैं जो यात्रियों को लेकर के जाएंगे, तो निश्चित रूप से त्रिपुरा के हिस्से में भी आएंगे, उसकी जानकारी आपको मिल जाएगी। आप सब आमंत्रित हैं। महाकुंभ की तिथियां मैंने आपको बताई हैं। कुंभ स्नान करने के साथ साथ देखने के लिए बहुत सुंदर होता है और वहाँ पे सारी व्यवस्थाएं हैं। टेंटेज की व्यवस्था है, शौचालयों की व्यवस्था है, पार्किंग की व्यवस्था है, स्वच्छता की व्यवस्था है। किसी भी प्रकार की असुविधा नहीं होगी। सभी का भरपूर सम्मान, भरपूर स्वागत। 23 ডিসেম্বর রোজগার মেলায় নিয়োগপত্র বিতরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 1.5 বছরে দেশে প্রায় 10 লক্ষ সরকারি চাকরি দেওয়া হয়েছে। এইসব চাকরি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রদান করা হচ্ছে এবং নিয়োগপ্রাপ্তরা নিষ্ঠা ও সততার সঙ্গে দেশ সেবা করছেন। देश में न केवल लाखों युवाओं को सरकारी नौकरियां मिल रही हैं, बल्कि ये नौकरियां पूरी ईमानदारी और पारदर्शिता के साथ दी जा रही है। मुझे खुशी है इस पारदर्शी परंपरा से आए युवा भी पूरी निष्ठा और ईमानदारी से রাষ্ট্র की सेवा में जुट रहे हैं। 25 ডিসেম্বর সুশাসন দিবসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সুশাসনের প্রকৃত অর্থ হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানুষের চাহিদাগুলিকে প্রাধান্য দিয়ে তা বাস্তবায়িত করা। অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছাতে হবে। আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই দিশায় উনি কাজ করে গেছেন, আর সেটাকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় উনিও কাজ করছেন। দেখবেন স্কিম যতগুলো তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত বলুন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বলুন, সমস্ত স্কিমগুলো বেস করেছেন গ্রামীণ যা প্রান্তিক ব্যক্তি তাদের জন্য। আমরাও কিন্তু সেই দিশায় আমাদের যতগুলো স্কিম হয়েছে সেগুলো কিন্তু আমরা করেছি। গত 26 ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ইউপিএ জমানায় তিনি দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 28 থেকে 29 ডিসেম্বর দুদিনের ত্রিপুরা সফরে কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা, খাদ্য ও নবায়নযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যোশী আগরতলায় এফসিআই এর একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের ব্যাপারে রাজ্য সরকারের এক প্রস্তাবে নীতিগতভাবে অনুমোদন করেন। কেন্দ্রীয় মন্ত্রী সিপাহীজলা জেলার চরিলাম ব্লকে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প পরিদর্শন করেন এবং প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। 29 ডিসেম্বরের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, আগামী 13 জানুয়ারি থেকে প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলছে মহাকুম্ভ। এই মহাকুম্ভের বৈশিষ্ট্য এর বিশালতাতেই শুধু নয়, এর বৈচিত্র্যও রয়েছে। বহুত্বের মধ্যে একতার এই দৃশ্য বিশ্বের আর কোথাও দেখতে পাওয়া যায় না। শ্রী মোদী মহাকুম্ভে অংশগ্রহণ করার সময় জনগণকে ঐক্যের চেতনা গ্রহণ করার আহ্বান জানান। मैं आप सबसे कहूंगा, जब हम कुंभ में शामिल हो तो एकता के इस संकल्प को अपने साथ लेकर वापस आए। हम समाज में विभाजन और विद्वेष के भाव को नष्ट करने का संकल्प भी लें। अगर कम शब्दों में मुझे कहना है तो मैं कहूंगा, महाकुंभ का संदेश, एक हो पूरा देश। শ্রোতাবন্ধু, সবকিছু মিলিয়ে 2024 কম বেশি ঘটনাবহুল ছিল। তারপরেও স্মৃতি অতলেই তলিয়ে যাবে বছরটি, আর নতুন বছর সবকিছু ভালো নিয়ে আসবে বলে সবাই আশাবাদী। প্রতি বছরের মতো 2025 সালেও সবাই আনন্দ উল্লাসের পাশাপাশি নতুনভাবে চলার জন্য শপথ নেবে। আকাশবাণীর সংবাদ বিভাগের বর্ষবিদায় 2024কে ফিরে দেখা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাইকে অগ্রিম ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।